বারিনকে ভালো লাগলো অনিমেষের। একটু আত্মভোলা টাইপের। কাজের নেশা মাথায় চাপলে সময় ঠিক থাকে না। বিবেকানন্দ মার্কেটে ওর একটা ছোট্ট স্টল আছে। স্টলটায় শিলিগুড়িতে বেশ বিখ্যাত। এক হাতে সাইনবোর্ড লেখা থেকে শুরু করে লিটিল ম্যাগাজিনগুলোর কভার এঁকে যান বারিন ওখানে বসে। পয়সা করে তেমন পান কিনার সন্দেহ আছে, কারণ তার পোশাক যথেষ্ট ময়লা, দাড়ি অবিন্যস্ত, এবং সংসারে একমাত্র মা থাকলেও কোনো দামি আসবাব নেই। কিন্তু এই লোকটির সঙ্গে পরিচয় হওয়ার 5 মিনিটের মধ্যেই অনিমেষ তাকে পছন্দ করে ফেলল। কোনো রাগঢাক নেই কথাবার্তায়। এমন একটা স্পষ্ট আন্তরিকতা আছে যে নিজেকে দূরে রাখতে ইচ্ছা করে না। বারিনের মা খুব ঠান্ডা মানুষ। বললেন, তোমার বোধহয় খেতে একটু অসুবিধা হবে, আমি মাছ মাংস রাঁধতে পারি না। কথাটা শোনা মাত্র হেমলতার মুখ মনে পড়ে গেল। মাত্র ৪৫ মিনিট তফাতে হেমলতা এবং শরীরশেখর রয়েছেন। মাছ মাংস রান্নায় হেমলতারও এখন আপত্তি। বারিনের বাড়িতে অনিমেষের বেশ স্বস্তি হলো। দুপুর পেরিয়ে গেলে অনিমেষ বারিনের সঙ্গে বের হয়। পায়জামা পাঞ্জাবি যথেষ্ট ময়লা, কাঁধে ঝোলা। বারিন ওকে রাস্তাঘাট বোঝাচ্ছিলেন। শিলিগুড়িতে আসা যাওয়ার পথে কিছুক্ষণ থেকেছে অনিমেষ। আজ ভালো করে চেয়ে দেখল। বেশ জনবহুল শহর। ব্যবসাপাতির দৌলতে জলপাইগুড়ি থেকে অনেক এগিয়ে আছে। কলকাতার পর এমন বিভিন্ন জাতের মানুষ বোধহয় বাংলাদেশে আর কোথাও দেখা যাবে না। সকালে দেখা হওয়ার পর বারিন অনেক কথা বলেছেন, কিন্তু যে জন্য অনিমেষ এখানে এসেছে তা নিয়ে কথা তোলেননি। বারিনের বয়স অনুমান করা মুশকিল। যদিও দাড়িতে পাক ধরেছে, তবু 50 ছাড়িয়েছেন বলে মনে হয় না। অথচ আজ কথা বলার সময় অনিমেষ জেনেছে বারিন অবিভক্ত কমিউনিস্ট পার্টির সদস্য ছিলেন স্বাধীনতার অনেক আগে থেকেই। পার্টি যখন বেআইনি ঘোষিত হলো তখন পালিয়ে বেরিয়েছেন অনেক কাল। অনিমেষের একবার মনে হয়েছিল ছোট কাকা প্রিয়তোষের কথা বারিনকে জিজ্ঞাসা করে, কিন্তু একটা কথা ভেবে সে নিজেকে সংযত করল। প্রিয়তোষ আজ যেখানে বিচরণ করছেন তার সঙ্গে বারিনের আকাশ পাতাল পার্থক্য। যখন অনিমেষই নিজের কাকাকে শ্রদ্ধার চোখে দেখছে না, তখন বারিন তো আরোই পারবেন না। সেক্ষেত্রে খামোখা ওর কথা তুলে কি লাভ। আজ এই কয়েক ঘন্টায় বারিনকে দেখে অনিমেষের মনে হয়েছে ভদ্রলোক অত্যন্ত নিরাসক্ত। কোনো ব্যাপারেই তাকে তেমনভাবে স্পর্শ করে না। কোনো কিছুর বিরুদ্ধে তার বিশেষ অভিযোগ নেই। এই রকম নির্লিপ্তির সঙ্গে এর আগে তার পরিচয় হয়নি। বারিনের স্টলে বসার জায়গা বলতে কয়েকটা মোড়া ছাড়া কিছু নেই। স্টলটা খোলাই ছিল। একটা বাচ্চা ছেলে টিনের পাতে রং বোলাচ্ছিল। বারিনকে দেখে বলল, সকাল থেকে 3জন লোক অনেকবার খুঁজতে এসেছে। কারা? দোকানের ভেতরে ব্যাগটা রেখে অনিমেষের দিকে একটা মোড়া এগিয়ে দিলেন বারিন। নাম জানি না, চেহারা দেখেছি। তারে নাম জানি না, শুধু চোখে দেখেছি। হাসলেন বারিন। এখানে আসা যাওয়া করে তাদেরকেও? একজনকে দেখেছি এখানে আসতে। যার গরজ আছে সে নিশ্চয়ই আবার আসবে। আসুন, আমরা আরাম করে বসি। এই হলো আমার ব্যবসা কেন্দ্র। লোকে অবশ্য একে আড্ডাখানা বলে। তা নিন্দুকেরা তো কত কথাই বলে থাকে। বারিন একটা মোড়ায় বসে হাসলেন। অনিমেষ ঢোকার সময় এলাকাটা দেখছিল। চারধারে বেশ বড়সড় দোকান। জামাকাপড়ই বেশি। প্রত্যেকের ব্যবসা যে খুব চালু তা বোঝা যায়। এসবের মধ্যে বারিনের দোকান মূর্তিমান বেখাপ্পা। কিছু সাইনবোর্ড আর টিনের পাত, রঙের সরঞ্জাম চারপাশে ছড়ানো। কুড়িয়ে বাড়িয়ে 200 টাকারও সম্পত্তি হবে না। ব্যাপারটা অনিমেষ লক্ষ্য করছে দেখে বারিন বললেন, কি আমার দোকানের চেহারা দেখা হচ্ছে? ওটা আমারই মতন। কখন বাজারে অচল আধুলের মতন হাত ঘষা খাচ্ছে টের পাওয়া যায়নি। ভাড় আশা করলে 75, ছেড়ে দিলে 10-12 হাজার দক্ষিণে পাওয়া যাবে। কিন্তু তাহলে শিলিগুড়ির লেখক শিল্পীদের আড্ডা মারার জায়গাটা জুটবে না যে। এখানে তো ভাই কফি হাউস নেই। ভাড়া বাকি নেই তো? অনিমেষ ঠাট্টা করা লোভ সামলাতে পারল না। ছিল, সবাই চাঁদা করে মিটিয়ে দিয়েছে। এটি হলো দোকানের কর্মচারী। 20 টাকা মাইনে নেন। টিকে আছেন কাজ শেখার প্রবল আগ্রহে। শিল্পী হবার একটা প্রাণপণ চেষ্টা আছে ওর মধ্যে। কানু, 2 কাপ চা খাওয়াবি? বাড়ির পকেট থেকে একটা আধুলি বের করে ছেলেটির সামনে ধরলেন।
অনিমেষ দেখলো কাজে ব্যাঘাত হওয়ায় ছেলেটা একটু বিরক্ত হলেও খুব যত্নে তুলিটাকে একপাশে সরিয়ে রেখে পয়সাটা তুলে নিল। তারপর বেরিয়ে যাওয়ার আগে বলল, কাল সকালে সাইনবোর্ডটা ডেলিভারি না দিলে টাকা দেবেন না বলেছে, মনে থাকে যেন। কাল সকাল কেন, আজ বিকেলেই তারা ইচ্ছে করলে নিয়ে যেতে পারে। তুই তো সব করেই ফেলেছিস। হাসলেন বারিন। অনিমেষ দেখলো টিনের পাতটায় শুধু একটা রঙই পাতলা করে বোলানো হয়েছে, এতে এখনো কিছু লেখা হয়নি। ছেলেটি বেরিয়ে গেলে সে জিজ্ঞাসা করলো, আপনি কিন্তু এখনো আমার সঙ্গে কোনো কথা বলেননি। কি কথা? বারিন তাকালেন। আমি কি জন্য এসেছি তা তো আপনি জানেন। হবেক্ষণ, এত ব্যস্ততা কেন? একটা দিন খামোখা নষ্ট করে কি লাভ? নষ্ট হলো বলে মনে হচ্ছে কেন? এই যে আমরা পরিচিত হলাম, কথা বলছি, এটাই তো এক ধরনের লাভ। ওই যে কবিরা এসে গেছে, সময় হলেই আমরা এই ব্যাপারে কথা বলবো, কেমন? বিকেলবেলায় অনিমেষের মনে হলো সত্যিই বারিনের সহ্য শক্তি আছে। যারা একবার আসছে তারা আর নড়ার নাম করছে না। কেউ কবিতা লেখে, কেউ গল্প, কেউ আবার নাটক করে। পৃথিবীর সমস্ত বিষয় নিয়ে তারা বকবক করে যাচ্ছে সমানে। কোনো বিষয়ে বেশিক্ষণ আটকে থাকছে না তারা, এবং এত দ্রুত প্রসঙ্গান্তরে যাচ্ছে যে আগের বিষয় নিয়ে কথা বলার কি প্রয়োজন ছিল তা বোঝা যাচ্ছে না। অনিমেষ একটা জিনিস অনুভব করলো, এস্টাবলিশমেন্টের বিরুদ্ধে এদের জেহাদ প্রচণ্ড। যে সমস্ত লেখক বড় বড় কাগজে লেখেন তারা নাকি ইতিমধ্যে বিকৃত হয়ে গেছেন। তাদের কাছ থেকে নতুন কিছু আশা করা ভুল। বারেন চুপচাপ শুনে যাচ্ছিল এদের কথা। হঠাৎ নরম গলায় শুধলেন, ওসব কাগজে লেখেননি এমন কোনো মহান লেখকের নাম তোমাদের জানা আছে? দু তিনটে নাম বিভিন্ন মুখে উচ্চারিত হলো। অনিমেষ এদের কোনো লেখা কখনো পড়েননি। বারিন কিছুক্ষণ তাকিয়ে থেকে কাটা কাটা শব্দ উচ্চারণ করলেন। প্রতিবাদ মানেই অন্ধ হওয়া নয়, বরং উদারতাই আসল ভিত্তি। যে যোগ্য তার স্বীকৃতি দেওয়াই সুস্থতা। তোমরা যাদের নাম করলে তাদের সাহিত্য প্রতিভা সমরেশ বসুর কাছাকাছি পৌঁছয় না। মনে মানলেও মুখে তোমরা মেনে নিচ্ছ না। ভোঁতা ছুরি দিয়ে কিন্তু আলু কাটা যায় না। অক্ষমতাই মানুষকে অন্ধ করে। রাত 10টা নাগাদ ভিড় কমলো। এতক্ষণ অনিমেষ এখানে রয়েছে, কিন্তু বাড়ির কারো সঙ্গেই ওর আলাপ করিয়ে দেয়নি। যারা এসেছিল তারা তাকে দেখলেও কেউ যেচে কথা বলেনি। ক্রমশ এদের একঘেয়ে কথাবার্তা শুনে অনিমেষের মাথা ধরে গিয়েছিল। একটু ঠান্ডা হাওয়ায় দাঁড়ানোর জন্য সে মার্কেটের বাইরে বড় রাস্তায় এসেছিল। শিলিগুড়িতে এখন বেশ ঠান্ডা পড়েছে। এত রাতে রাস্তা ফাঁকা, দোকানপাট সব বন্ধ। মাঝে মাঝে দু একটা পানের দোকান থেকে আলো আসছে পথে। অনিমেষ বারিনের দোকানে ফিরে এসে দেখলো সাইনবোর্ডটায় শেষবার তুলি বোলাচ্ছেন বারিন। ওকে দেখে মুচকি হাসলেন। কি, মাথা ধরে গিয়েছিল বুঝি? না, অনেকক্ষণ এভাবে বসেছিলাম তাই একটু। দেশের যুবশক্তির চেহারা দেখা হলো? যুবশক্তি? এই যে নব্য যুবকবৃন্দ আমার এখানে এসেছিলেন, তাদের দেখা হলো? হুম। তোমার খিদে পেয়েছে? খিদে? না। তোমায় তুমিই বলে ফেললাম ভাই। তুমিও আমাকে তুমি বলো। ঠিক আছে। কর্মচারী ছেলেটিকে বিদায় করলেন বারিন। এখন মার্কেট চুপচাপ। অনিমেষের খুব ক্লান্তি লাগছিল। সারাটা দিন একদম ফালতু কাটলো। বারিনের উদ্দেশ্য কি বুঝতে পারছে না সে, অথচ লোকটির সম্পর্কে তার মোটামুটি শ্রদ্ধাই জাগছে। কথাবার্তা চালচলন অবশ্যই অনিমেষকে আকর্ষণ করছে, কিন্তু যে জন্য সে এসেছে তার কথা ভদ্রলোক একবারও তুলছেন না কেন? বারিন এবার দোকান বন্ধ করে ওকে নিয়ে বড় রাস্তায় এলেন। এসে বললেন, 11টা বাজতে দেরি আছে না? হ্যাঁ। এবার খেয়ে নিলে হতো। কোথায়? ওই মোড়ের মাথায় একটা পাঞ্জাবির দোকান আছে, খুব ভালো তড়কা তৈরি করে। চলো ওখানেই খেয়ে নিই। আপনি কি রাত্রিরে বাইরে খান? আপনি নয়, তুমি। না না, বাইরে খাবো কেন, আজ খাচ্ছি। কারণ বাড়ি ফিরতে কত রাত হবে বলা যায় না। ততক্ষণ বুড়িমাকে জাগিয়ে রাখা উচিত হবে না, কি বলো? অনিমেষ সম্মতির মাথা নাড়ল। তার মানে আজ রাত্রে বারিন তাকে নিয়ে কোথাও যাচ্ছেন। তবু কিছু কাজ করা যাবে ভেবে এতক্ষণে ভালো লাগলো অনিমেষের। পাঞ্জাবের হোটেলে খাওয়া চুকিয়ে সে জোর করে দাম মেটালো। বলল, প্রথম দিনটা আমার জন্য বরাদ্দ থাক। বারিন বললেন, বেশ বুদ্ধিমান ছেলে দেখছি।
খুব অল্পেই কাজ ছাড়লে। তারপর হোটেলের দেওয়ালে টাঙানো ঘড়ির দিকে তাকিয়ে বললেন, চলো এবার উঠি, আর মিনিট পাঁচেক আছে 11টা বাজতে। নির্জন রাস্তায় হাঁটতে হাঁটতে বারিন জিজ্ঞাসা করলেন, তুমি গরম জামা কাপড় কিছু আনোনি সঙ্গে? এনেছি, কিন্তু সঙ্গে নিয়ে বের হইনি। আনা উচিত ছিল। শিলিগুড়িতে এই সময় রাত্রে খুব ঠান্ডা পড়ে, আর এই একটা জিনিস কোনো রসিকতা বোঝে না। যা হোক, আমার ঝুলিতে বোধহয় কিছু পাওয়া যাবে। নিজের ব্যাগ থেকে বারিন একটা সোয়েটার আর আলোয়ান বের করলেন। দুটোই খুব সুন্দর অবস্থায় নেই। সোয়েটারের মাঝে মাঝে ছোট ফুটো চোখে পড়ল। বারিন ওকে জোর করে আলোয়ানটা গায়ে জড়াতে বলে নিজের সোয়েটারে মাথা গলিয়ে নিলেন। প্রথমে একটু অস্বস্তি হলেও কিছুক্ষণের মধ্যে অনিমেষ বুঝতে পারল বারিন তার উপকারই করেছেন। এয়ারভিউ হোটেলের সামনে এসে বারিনের চেহারা পাল্টে গেল। হাবভাবে বেশ সতর্কতা। অনিমেষকে দোকানের আড়ালে দাঁড়াতে বললেন। একটা পুলিশের জিপ দ্রুত চলে গেল শহরের দিকে। তেমাথায় কোনো লোকজন নেই, শুধু হোটেলের নিচে একটা পানের দোকান খোলা। সেখানে রেডিওতে কোনো বিদেশি স্টেশন বাজছে। চুপচাপ দুজনে ওখানে মিনিট পাঁচেক দাঁড়ানোর পর বারিন জিজ্ঞাসা করলেন, তুমি সিগারেট খাও না? খাই। খাচ্ছ না যে? ভেতরে ভেতরে একটু উত্তেজিত ছিল অনিমেষ। বারিন তাকে কিছু না জানালেও ওর ভাবভঙ্গিতে এই উত্তেজনা অনিমেষের মধ্যে সংক্রমিত হয়েছিল। এই সময় এরকম প্রশ্ন শুনে ও অবাক হয়ে গেল। সে হেসে বলল, সঙ্গে নেই তাই। তাহলে নেশাখোর নও? ঠিক নেশা বলা যায় না। কোনো কিছুর কাছে মুচলেখা লিখে নেওয়া কখনোই উচিত নয়। অনিমেষ বারিনের দিকে তাকালো। কথাগুলো কি দুটো মানে রেখে বারিন বলছেন? ঠিক সেই সময় একটা টেম্পো খুব ধীরে ধীরে সামনে এসে দাঁড়ালো। গাড়িটার একটা লাইট নেবানো, অন্যটা একচক্ষু দৈত্যের মতন জ্বলছে। ড্রাইভার গাড়ি থেকে নেমে বনেট খুলে ইঞ্জিনের ভেতর মাথা গলিয়ে কিছু দেখছে। বারিন অনিমেষের হাত ধরে দ্রুত আড়াল ছেড়ে রাস্তায় নামলেন। তারপর এক অদ্ভুত হাতে অদ্ভুত দক্ষতায় টেম্পোর পিছনে উঠে সটান শুয়ে পড়লেন। অনিমেষ হকচকিয়ে গিয়েছিল প্রথমে, কিন্তু ড্রাইভার বনেট বন্ধ করার আগেই দ্রুত এবং নিঃশব্দে বারিনের পাশে গিয়ে শুয়ে পড়ল। শোয়ার পর দেখল তলায় একটা ট্রিপল পাতা আছে। খুব খারাপ লাগছে না তাই। বারিন চাপা গলায় বললেন, মাথার উপরে কত তারা, অথচ আমরা কখনোই লক্ষ্য করি না, না? বুকের মধ্যে তখনও উত্তেজনা। বারিনের কথা শুনে অনিমেষ ফ্যাল ফ্যাল করে ঘাড় ঘুরিয়ে তাকালো। দুজনে পাশাপাশি শুয়ে আছে। টেম্পোটা আবার চলতে শুরু করেছে। সামান্য ঝাঁকি লাগছে শরীরে। এই সময় বারিন তার কাছে তারার গল্প করছেন। সে আকাশের দিকে তাকালো। হঠাৎ দেখলে মনে হয় চোখে ফুটবে। ছোট বড় অজস্র তারায় আকাশ ঝকঝকে হয়ে রয়েছে। এত তারা একসঙ্গে কখনো দেখেনি অনিমেষ। এভাবে মাটিতে শুয়ে মুখ আকাশের দিকে করে তাকানোও হয়নি জীবনে। কিছুক্ষণ দেখলে মনে হয় যেন খুব ধীরে ধীরে আকাশটা অজস্র টর্চ জেলে তার দিকে নেমে আসছে। এরকম নির্মেঘ ঠান্ডা আকাশ অনেকটা অজস্র পিন ঢোকানো কুশনের মতো। কোনোদিন দেখেছে বলে মনে হয় না। তারাগুলোর দিকে একদৃষ্টে তাকিয়ে থাকতে থাকতে অনিমেষের সমস্ত শরীর শিহরিত হলো। সে নিজের লোমগুলো ফুলে উঠছে অনুভব করলো। বাল্যকালে এক রাত্রে মাধুরী তাকে বলেছিলেন তিনি নাকি আকাশের তারা হয়ে তাকে লক্ষ্য রাখবেন। মৃতা মায়ের ওই কথাটাকে সে অনেককাল বিশ্বাস করত। কখনো কোনো দুঃখ কিংবা সুখ তাকে সেই বয়সে আলোড়িত করলে সে ছুটতে যেত সেই তারার কাছে, গিয়ে কাঁদতো কিংবা হাসতো। বড় হলে সময় যখন সবকিছু খেয়ে নিল, তখন সেই তারাটাও তার কাছ থেকে হারিয়ে গেল। এখন এই রাত্রে টেম্পোতে শুয়ে অজানা জায়গায় যাওয়ার সময় এক আকাশ তারার দিকে তাকিয়ে অনিমেষের সামনে মাধুরী হঠাৎ চলে এলেন। এতকাল অনেক চেষ্টা করেও যার মুখ মনে করতে পারেনি। জলপাইগুড়ির শ্মশানে দাহ করে আসার পর মায়ের যে চেহারাটা একটু একটু করে হারিয়ে গিয়েছিল, সেই মা এখন তার দুচোখের সামনে। অনিমেষ চোখ বন্ধ করল। মাধুরী হাসছেন। কিন্তু মাধুরী কি এমন দেখতে? অনিমেষ মন দিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে মাকে দেখছিল। সম্পূর্ণ দেখা হলে তার হৃদয় স্পন্দন বেড়ে গেল। মাধুরীর মুখ বলে এতক্ষণ যাকে সে কল্পনায় দেখছিল, তা যে মাধবীলতার, এটা বুঝতে পেরে সে পাথর হয়ে শুয়ে রইল।
সেই সময় বারিন খোলা গলায় বললেন, তুমি দেখছি দারুণ রোমান্টিক। আকাশে তারা দেখতে দেখতে কখনো কেউ কেঁদেছে বলে তো শুনিনি। অনিমেষ দ্রুত চোখের জল মুছল, তারপর হাসতে চেষ্টা করে বলল, আমরা কতদূর এলাম? শিলিগুড়ি ছাড়িয়ে গেছি, এবার উঠে বসতে পারো। অনিমেষ ধীরে ধীরে মাথা তুলল। একপাশে অন্ধকার মাখানো জঙ্গল, অন্যদিকে ধুধু মাঠ দেখা যাচ্ছে। এইসব ব্যবস্থা আগে থেকেই করা ছিল। সে বারেনকে বলল, আপনি কিন্তু ভালো নাটক করেন। আবার আপনি? তুমি বলতে বাধে নাকি? চট করে বয়স্কদের তুমি বলতে অস্বস্তি হয়। চেষ্টা করো, চেষ্টা করো। হ্যাঁ, কি বলছিলে, নাটক? একটু আধটু ওরকম না করলে বৈচিত্র্য আসবে কেন? আমরা আর মিনিট দশেকের মধ্যে পৌঁছে যাব। এটা কোন এলাকা? আরেকটু এগোলেই শুকনার টি এস্টেট পড়বে। ঘুমন্ত একটা লোকবসতির কাছে এসে গাড়িটা থেমে যেতেই ওরা নেমে এলো। ড্রাইভারের সঙ্গে একটাও কথা হয়নি ওদের। কয়েক সেকেন্ড থামার পর গাড়িটা সোজা বেরিয়ে গেল। এখানে ঠান্ডা খুব, বেশ হিম পড়ছে। আলোয়ান মুড়ি দেওয়া সত্ত্বেও একটা কাঁপুনি অনুভব করলো অনিমেষ। বারিন্দা দ্রুত পায়ে হাঁটছেন। সামনে অনেকগুলো কাঠের বাড়ি। এক নজরে অনিমেষ বুঝল টিম্বার মার্চেন্টদের এলাকা এটা। পেছনের সারির একটা বাড়ির কাছাকাছি যেতেই হঠাৎ অন্ধকার ফুঁড়ে একটা লোক ওদের সামনে এসে দাঁড়ালো। বারিন্দা? হ্যাঁ ভাই, আসুন। লোকটা ওদের পথ দেখিয়ে একটা কাঠের সিঁড়ি বেয়ে দোতলায় নিয়ে গেল। দরজাটা ভেজানো ছিল, খুলতেই আলো চোখে পড়ল। লোকটি বলল, বারিন্দা এসে গেছেন। ওদের পিছন পেছন অনিমেষ ভেতরে ঢুকলো। মাঝখানে একটা লণ্ঠন জ্বলছে, সেটাকে ঘিরে জনাদশেক মানুষ বসে আছেন। ওদের দেখে একসঙ্গে বলে উঠলেন, আসুন আসুন বারিনবাবু, উনি এসেছেন? বারিন বললেন, হ্যাঁ, টেম্পোয় শুইয়ে নিয়ে এলাম। এই হলো অনিমেষ মিত্র, জলপাইগুড়ির স্বর্গছেরা চা বাগানের ছেলে। এখন কলকাতা থেকে পাঠানো হয়েছে। অনিমেষ নমস্কার করল, কিন্তু এ ধরনের সৌজন্যবোধ প্রত্যেকের কাছে পাওয়া গেল না। যে দুজন ভদ্রলোক প্রথম কথা বলছিলেন, তাদের একজন উঠে এসে ওর দুহাত জড়িয়ে ধরলেন। আসুন আসুন ভাই, আমরা আপনার জন্য এতক্ষণ অপেক্ষা করছিলাম। শিলিগুড়িতে পৌঁছে গেছেন সে খবর অবশ্য আমরা আগেই পেয়ে গেছি। ভদ্রলোক ওকে মাঝখানে নিয়ে গিয়ে বসালেন। অনিমেষ দেখল ঘরের সবাই খুব সতর্ক চোখে তাকে দেখছে। যেসব মুখ এখানে আছে তাদের সবাই বাঙালি নন। বয়সের পার্থক্যটাও স্পষ্ট। পাশে যিনি বসেছিলেন তিনি বললেন, আপনার তো কলকাতা থেকে আসতে কোনো অসুবিধা হয়নি, মিলিটারি কম্পার্টমেন্টে এসেছেন। অনিমেষ অবাক হলো। কলকাতা থেকে সে কিভাবে এসেছে এ খবর এখানে পৌঁছে গেছে। গম্ভীর গলায় সে বলল, না, কোনো অসুবিধা হয়নি। ভুল করে ওদের কামরায় উঠে পড়ে লাভই হয়েছে। তারপরে ওর নজর পড়ল বারিন এখনো দাঁড়িয়ে আছেন। সে ডাকলো, আপনি বলতে গিয়ে সামলে নিয়ে বলল, এসো বারিন্দা, দাঁড়িয়ে আছো কেন? মাথা নাড়লেন বারিন। দূর, ওখানে বসার যোগ্যতা আমার আছে নাকি? সাইনবোর্ড এঁকে খাই, তাই করতে দাও। তোমাকে পৌঁছে দেওয়ার দায়িত্ব ছিল, দিলাম। এবার আমি চলি। তোমার থাকার ব্যবস্থা এখানেই হবে। তোমার জিনিসপত্র পৌঁছে যাবে ঠিক সময়ে। চলি ভাই, তোমরা কাজ করো। বারিন আর দাঁড়ালেন না, দ্রুত পায়ে ঘর থেকে বেরিয়ে গেলেন। অনিমেষ বিস্মিত চোখে ওর যাওয়া দেখল। বারিন তাহলে সক্রিয়ভাবে যোগ দেয়নি, অথচ গোপনে তাদের সাহায্য করছেন। লোকটির প্রতি ওর সমর্থন আরও বেড়ে গেল। একটু পরেই কাজের কথা আরম্ভ হলো। কথা বলতে বলতেই অনিমেষ এদের অনেকের নাম জেনে গেল। মোটামুটি উত্তর বাংলার বিভিন্ন জেলার সক্রিয় কর্মীরা আজকের সভায় উপস্থিত। আন্দোলনের প্রথম ধাপ কিভাবে সংগঠিত করা হবে এ ব্যাপারে কলকাতার কি নির্দেশ তা নিয়ে বিস্তৃত আলোচনা হলো। কৃষকদের সংগঠিত করতে হবে। এলাকায় এলাকায় আরও বেশি ক্যাডার ছড়িয়ে দিতে হবে। তারা কৃষকদের বোঝাবে। যখনই সবুজ সংকেত পাওয়া যাবে তখনই অ্যাকশন শুরু হবে। ওপাশে ফাঁসি দেওয়া নকশালবাড়িতে ক্রমশ আবহাওয়া গরম হয়ে উঠেছে। একজন অবাঙালি মানুষের কথা অনিমেষকে ভীষণ আকৃষ্ট করল। তিনি বললেন, আমার ছেলেরা প্রস্তুত, কিন্তু সেটা শুধু আমার এলাকায়। অন্য এলাকাগুলো একসঙ্গে তৈরি না হলে কোনো রকম প্রতিরোধ টিকবে না। প্রস্তুতির কাজ খুব দ্রুত এগিয়ে নেওয়া উচিত। অনিমেষ তাকে সমর্থন করে বলল, আমরা শুধু কৃষকদের কথাই বলছি। জমি দখলের ব্যাপারটা তাদের দিয়েই করতে হবে।
কিন্তু ভুলে গেলে চলবে না, উত্তর বাংলার গরিব মানুষের 60 ভাগই কৃষিজীবী নয়। এতগুলো চা বাগানে ছড়িয়ে থাকা মদেশিয়া, ওরাও মানুষগুলোকে সঙ্গে পাওয়া দরকার। সরাসরি পুলিশ কিংবা মিলিটারিদের সঙ্গে আমরা পেরে উঠব না। গেরিলা যুদ্ধই আমাদের একমাত্র রাস্তা। আর তা করতে হলে কৃষক ছাড়া অন্য শ্রমিকদেরও উৎসাহিত করা দরকার। আপনারা এই দিকটা দেখছেন? সবাই স্বীকার করলো, তা দেখা হয়নি। বিভিন্ন চা বাগানের শ্রমিকরা কংগ্রেসি আর এসপি ইউনিয়নের সঙ্গে যুক্ত। সেখানে গিয়ে কাজ করায় অসুবিধা আছে। তাছাড়া জমি দখল করে তার অধিকার নেওয়ার ব্যাপারে কৃষকদের যত সহজে উদ্বুদ্ধ করা যাবে, শ্রমিকদের তো তা যাবে না। তাদের সামনে পাওয়ার প্রত্যাশা কিছু রাখা যাচ্ছে না। অনিমেষ উত্তপ্ত হলো। আপনারা এদেশের কমিউনিস্ট পার্টিগুলো লাইনে কথা বলছেন। সাধারণ মানুষ কি শিশু যে তাদের ললিপপের লোভ দেখিয়ে কাজ করাবেন? সেটা পাওয়া হয়ে গেলেই আমাদের সম্পর্কে ওদের আগ্রহ মিটে যাবে? এভাবে দেশে বিপ্লব হবে না। একজন বললেন, কিন্তু আমাদের নেতা বলেছেন এই বিপ্লব হলো কৃষি বিপ্লব। জোতদারদের কাছ থেকে জমি জবরদখল নিয়ে তার সূত্রপাত হবে। এতএব সেই দিকটাই জোর দেওয়া হচ্ছে। কিন্তু বিপ্লব তো শুধু কৃষকরাই করবে না। শ্রমিকরা যখন সংখ্যায় ভারী তখন তাদেরও দলে রাখা দরকার। অনিমেষের এই কথাটাকে অবাঙালি ভদ্রলোক সমর্থন করলেন। উত্তর বাংলার প্রাকৃতিক পরিবেশ এমন যে গেরিলা যুদ্ধের পক্ষে এর চেয়ে ভালো জায়গা পাওয়া যাবে না। চা বাগানগুলো বেশিরভাগই জঙ্গলে ঘেরা এবং একটার থেকে আরেকটা বেশ দূরে দূরে। এই ব্যাপক এলাকায় মিলিটারিকে লুকিয়ে থেকে ব্যতিব্যস্ত করে তোলা সম্ভব। প্রায় 4টে অবধি আলোচনা চলল। অনিমেষের উপর দায়িত্ব পড়ল চা বাগানগুলো দেখার। এটা যে হবে তা সে কলকাতা থেকেই অনুমান করেছিল। অবাঙালি ভদ্রলোক তাকে এ ব্যাপারে সাহায্য করবেন। খুব দ্রুত ক্ষেত্র প্রস্তুত করতে হবে, যাতে চূড়ান্ত মুহূর্ত এলে আর কোনো জড়তা না থাকে। যে যার কাজের এলাকা ভাগ করে নিল। শিলিগুড়ির এই তল্লাটটা অনিমেষের পরিচিত নয়। সে তিস্তার অপর পারে চা বাগানগুলোর শ্রমিক সংগঠনের দায়িত্ব নিল। এই সিদ্ধান্তের পর আর এখানে থাকার কোনো মানে হয় না। অনিমেষ ভোর হওয়া মাত্র ট্রাক ধরে শিলিগুড়িতে চলে এলো। সেই অবাঙালি ভদ্রলোকও ওর সঙ্গে এলেন। অনিমেষ জানতে পারল প্রচুর অস্ত্র আসছে সীমান্ত পেরিয়ে। পাকিস্তানের সঙ্গে যুদ্ধের সময় যেসব অস্ত্র চোরাই পথে এসেছিল সেগুলো সংগ্রহ করা হচ্ছে। এর জন্য অর্থ দরকার। স্বদেশীরা তো বল প্রয়োগ করত, এক্ষেত্রে তাই করতে হবে। এইভাবে যদি কিছুদিন চলে তাহলে পুলিশের মোকাবিলা করতে কোনো অসুবিধা হবে না। অবশ্য কৃষকেরা তীর ধনুক নিয়েই মরিয়া হতে পারে। অনিমেষ ভাবছিল এসবই ঠিক, অস্ত্র প্রচুর থাকতে পারে, কিন্তু সেগুলো যারা ব্যবহার করবে সেই মানুষগুলোকে অবিলম্বে তৈরি করা দরকার। মাধবীলতা, তোমার নাম লিখতে গিয়ে অদ্ভুত এক অনুভূতি হলো। আদ্যক্ষরটি তোমার মধ্যে মিলে মিশে এমন জড়িয়ে আছে, কি জানি, তাই তোমাকে এত ভালো লাগে হয়তো। তোমাকে এই প্রথম চিঠি লিখলাম। লিখতে গিয়ে টের পেলাম প্রতিটি শব্দ লেখার সময় আমি তোমার স্পর্শ পাচ্ছি। আমি তোমাকে চিঠি লিখছি স্বর্গছেরা চা বাগান থেকে 8 মাইল দূরে একটা গ্রামে বসে। অবশ্য গ্রাম বললেও বোধহয় জায়গাটাকে বেশি সম্মান দেয়া হবে। স্বর্গছেরার এত কাছাকাছি আছি, কিন্তু এখনো ছোট মার সঙ্গে দেখা করার সময় পাইনি। কথাটা পড়লেই তোমার ভ্রু কুঁচকে যাবে জানি, কিন্তু বিশ্বাস করো, এখানে এসে নিঃশ্বাস ফেলার সময় পাচ্ছি না। তবে দেখা করার সময় না পেলেও তার দেখা আমি পেয়েছি। সেদিন গাড়িতে ময়নাগুড়ি থেকে ফিরছিলাম। ডুডুয়া নদী পার হয়ে আংরা ভাষার ওপর দিয়ে রাস্তাটা বাঁক নিয়ে যখন চা বাগানের শরীর জড়িয়ে আমার বুকের মধ্যে মিশে থাকা কোয়ার্টার্সগুলোর সামনে দিয়ে চলে আসছে, তখন দেখলাম ছোট মা আমাদের সেই বাড়িটার সিঁড়িতে দাঁড়িয়ে দূরের দিকে তাকিয়ে কি যেন দেখছে। এক পলক মাত্র, তার মধ্যেই গাড়িটা হুশ করে বেরিয়ে এলো। দূরত্বটা এমন যে চিৎকার করলেও বোধহয় শোনা যেত না। এই প্রথম উত্তর বাংলায় এসে নিজের অস্তিত্বকে গোপন রাখতে হচ্ছে। তবে চারধারে এত সাপের মুখ যে ছোবল আসতে কতক্ষণ। সতর্ক থাকাই মঙ্গল। এখানে এসে বেশ কিছুদিন রয়েছি। নিজের সম্পর্কে একটা গোপন সত্য আবিষ্কার করেছি। জানো, ছোটবেলায় আমি খুব রোমান্টিক ছিলাম, ভীষণ ভাবপ্রবণ। এই স্বর্গছেরাকে আমি ভীষণ ভালোবাসতাম। এর গাছপালা, নদী, এমনকি বাতাসকেও আমি অনুভব করতাম। মনে আছে, প্রথম যখন দাদুর সঙ্গে এই জায়গা ছেড়ে যাই, তখন রুমালে স্বর্গছিরার মাটি বেঁধে নিয়ে গিয়েছিলাম। জলপাইগুড়ির বাড়িতে উঠোনে সেই মাটি রেখে রোজ দেখতাম আর ভাবতাম স্বর্গছেরাই আছি।
কিংবা স্বর্গছেরা সেই কাঁঠাল গাছ, তাল গাছ, চা বাগানের মধ্যে ঘুঘুর ডাক, যা কিনা পৃথিবীর যেকোনো ঐশ্বর্যের বিনিময়েও ছাড়তে কষ্ট হতো। এখানে এসে দেখলাম তারা সবাই একই রকম আছে, ঠিক যেমনটি রেখে গিয়েছিলাম। কিন্তু আমি আমার সেই মনটাকে কিংবা চোখটাকে হারিয়ে ফেলেছি। আমি এখন সেই সব ভাবপ্রবণতার কথা ভেবে হাসি। সময়ের সঙ্গে সঙ্গে, সমস্যার সঙ্গে সঙ্গে জীবনটা বড় দ্রুত পাল্টে যায়, দৃষ্টিও। আমার সেই আমিটার সম্পর্কে শুধু মমতাটাই দেখানো যায়, কেননা বাস্তবে সে অচল। যে চা বাগানের গলিতে দুপুর বিকেল চুপচাপ পাখির আওয়াজ শুনে কাটাতে ভালো লাগতো, সেটা ছিল নিতান্তই অর্থহীন। এখন সেই শূন্য গর্ভ ভালো লাগা নয়, কাজের গতি যদি একবার রক্তে মেশে, তখন নতুন চোখ খুলে যায় কিংবা পুরনো চোখ অন্ধ হয়ে যায়। না হলে কাজ হয় না। জানো, আমি আরেকটা জিনিস ক্রমশ টের পাচ্ছি। মনে হচ্ছে আমি খুব নির্লিপ্ত হয়ে যাচ্ছি। কোনো কিছুই আমাকে তেমন স্পর্শ করে না। যেমন ধরো এই স্বর্গছেরা, এককালে জননী এবং জন্মভূমি স্বর্গের চেয়েও বড় বলে ভাবালুতায় ভুগতাম, তা আর নেই। এতবার ওপর দিয়ে যাওয়া আসা করেছি, কিন্তু বুকের মধ্যে কখনো কাঁপুনি হয় না। চা বাগানের গলিতে গেরিলা যুদ্ধের পক্ষে নিরাপদ জায়গা বলে ভাবছি। আংরা ভাষা নদীর ধার দিয়ে যে খুঁটি মারার জঙ্গল লাল সূর্যের বলটাকে মাথায় নিয়ে সারাদিন দাঁড়িয়ে থাকে, তার মতন গোপন শেল্টার আর কিছু নেই। মিটিং বলো, গোপন গেরিলা ট্রেনিং বলো, এই জঙ্গল মায়ের মতন আশ্রয় দেবে। ছোট মা কিংবা আমার বাবা শ্রীযুক্ত মহিতোষ মিত্র মাত্র কয়েক মাইল দূরে আছেন। 10 মিনিটেই পৌঁছে যেতে পারি। পুলিশ আমার অস্তিত্ব জেনে যেতে পারে এই আশঙ্কায় কথা ছেড়ে দিলেও দেখা করতেই হবে এমন টান বোধ করি না। খুব খারাপ শোনাচ্ছে কথাটা, কিন্তু সত্যি কথা এটাই। ছোট মা কিংবা বাবা তো সে অর্থে আমার বাল্যকালে দূরের মানুষ ছিলেন। জলপাইগুড়ি শহর থেকে আমার বর্তমান ডেরার অবস্থান ঘন্টা দেড়েকের মধ্যেই। কই, একদিনও তো দাদু ও পিসিমাকে দেখতে যাওয়ার কথা আমার মনে পড়ল না। এই দুটো মানুষ তো আমার এই শরীরটাকে তিল তিল করে বড় করতে সাহায্য করেছেন। এইসব আত্মীয় স্বজন, চেনা জায়গা কিংবা তার মতন অন্তরঙ্গ ছবি সম্পর্কে অদ্ভুত উদাসীনতা আজকাল আমাকে নির্লিপ্ত করেছে। মাধবীলতা, কথাটা কি তোমার সম্পর্কেও খাটে না? তুমি আমাকে ভালোবেসেছো, আমি জানি তুমি কতখানি আন্তরিক। এই আমার জন্যই তুমি এক টানে সমস্ত পারিবারিক সম্পর্ক ছিন্ন করে বেরিয়ে এসেছো, হোস্টেলে রয়েছো, কিন্তু কি আশায়? পৃথিবীর যে কোনো যুবতীর মতন তোমার বাসনা হওয়া উচিত একটি সাজানো সুন্দর গৃহের, আমাকে নিয়ে। কিন্তু প্রতিটি দিন আসছে, আর আমি সেই গৃহ থেকে একটু একটু করে দূরে সরে যাচ্ছি। তোমাকে ভালোবেসেছি, অথচ তোমাকে শান্তি দেওয়ার বদলে অথই উদ্বেগে রেখে এসেছি। কাউকে ভালোবাসলে এভাবে দূরে চলে যাওয়া যায়? তাহলে ভালোবাসতে গেলামই বা কেন? এইসব ভেবেচিন্তে মনে হয় আমি বোধহয় এখন স্বার্থপর হয়ে গেছি। অর্থে পর। জীবন একটা বিচ্ছিন্ন দ্বীপের মতন চেহারা নিয়েছে, আর এত বুঝেও এ থেকে বেরিয়ে আসার অভ্যাসটাই নষ্ট হয়ে গেছে। ভীষণ একা লাগছিল। তোমাকে চিঠি লিখলাম তাই। এত বড় চিঠি কখনো লিখিনি। আমার সবসময় ভয় যে আমাকে ভালোবেসেছো, শুধু এই কারণেই তুমি আরো বড় বিপদে না পড়ো। হয়তো সত্যি যদি পড়ো, তখন আমি কিছুই করতে পারবো না। সময় আমাদের সবকটা আঙুল খইয়ে দিয়েছে। আমরা কারো হাত জড়িয়ে ধরতে পারি না, শুধু ঠেকাই মাত্র। আবার কখন লিখবো জানি না। যদি বেঁচে থাকি তাহলে বর্ধমান স্টেশনে দেখা করব পৌষ মেলার দিন। যদি দেখো নির্দিষ্ট সময়ে আমি এলাম না, তাহলে তুমি কখনো বোলপুরে যাবে না। জানি, নিজের নিরাপত্তার জন্যই এত বিশদভাবে লেখা আমার অন্যায় হলো। হয়তো নিয়ম ভাঙলাম, এবং জেনে শুনেই। তাই এই চিঠি জমিয়ে রেখো না। তোমার অনিমেষ। পুনশ্চ এখনো তোমার দেওয়া টাকা শেষ হয়নি। একটানে চিঠিটা শেষ করলো অনিমেষ। হাত টনটন করছিল। এখন রাত গভীর। শুধু টিপ টিপ একটা শব্দ কোনো পাখির গলায় সমানে বেজে যাচ্ছে। চিঠিটা ভাঁজ করে বুক পকেটে রাখতে না রাখতেই দরজায় শব্দ হলো। ভেজানো দরজা খুলে একটি কৃষ্ণকায় যুবক ঘরে ঢুকে পরিষ্কার হাসল। লণ্ঠনের আলোয় তার চকচকে দাঁত দেখতে পেল অনিমেষ। যুবকটির নাম সিরিল ওরাও। সুকনা থেকে আসার সময় সেই অবাঙালি ভদ্রলোকের পরিচয়ে অনিমেষ এর সন্ধান পেয়েছে। আপাতত
এরই আশ্রয়ে। অত্যন্ত কাজের ছেলে। শিরিল বলল, চলুন। অনিমেষ বাইরে বেরিয়ে এলো। খুব ঠান্ডা পড়েছে। বারিনকে আলোয়ান ফেরত দেওয়া হয়নি, কিন্তু তাতেও শীত মানছে না। সোয়েটার তলায় আছে। অনিমেষ দেখল আশেপাশে কোথাও আলো নেই। বাইরের ঘরের দেওয়ালে দুটো সাইকেল হেলান দিয়ে রয়েছে। সাইকেলে কাঁচা রাস্তা মিনিট তিনে গেলেই ফুরিয়ে গেল। খুঁটিমারার জঙ্গলের মধ্যে দিয়ে সুন্দর পিচের রাস্তা, যেটা নথুয়া থেকে এসেছে, সেখানে সাইকেল চালানো খুব স্বচ্ছন্দের। রাস্তাটা একটু ঢালু, চাকা গড়গড়িয়ে ছুটে যাচ্ছে, আর এই গতির জন্যই হাওয়ার কামড়ে কাঁপুনি আসছিল শরীরে। দাঁতে দাঁত ধরে রাখতে পারছিল না অনিমেষ। রাত্রিরের জঙ্গলে এক ধরনের অচেনা শব্দ হলো। ওরা দুজনে নিঃশব্দে সেই শব্দ শুনতে শুনতে প্যাডেল ঘোরাচ্ছিল। হঠাৎ সিরিল আচমকা ব্রেক কষে দাঁড়িয়ে পড়ল। অনিমেষ এগিয়ে এসেছিল কিছুটা। ওকে দাঁড়াতে দেখে অবাক হয়ে বেশ কিছুটা দূরে এসে সাইকেল থামালো। ততক্ষণে সিরিল তার কাছে চলে এসেছে। তারার আলোয় ওর মুখটাকে বেশ উত্তেজিত দেখাচ্ছিল। চাপা গলায় সে বলল, সামনের রাস্তা দিয়ে যাওয়া যাবে না। অনিমেষ ভ্রু কুঁচকে সামনের পথটাকে দেখল। রাত্রেও নিজস্ব একটা আলো থাকে। চাঁদ না থাকলে সেই আলো আরো মোহিনী হয়। অনিমেষ দেখল পথটা ওপাশের জঙ্গলের আড়ালে চলে গেছে, কিন্তু কোনো বিপদ রয়েছে বলে বোঝা যাচ্ছে না। সিরিল নিচু গলায় বলল, হাতি বেরিয়েছে। হাতি? হ্যাঁ, কিছুদিন হলো ভুটান থেকে একদল এই অঞ্চলে নেমে এসেছে। অত্যন্ত মারকুটে এই দলটা। মনে হচ্ছে সামনের মেথুয়া পুলের মুখটায় ওরা রয়েছে। কি করে বুঝলেন? অনিমেষের কাছে পুরো ব্যাপারটাই কেমন ভৌতিক বলে মনে হচ্ছিল। চোখে দেখা যাচ্ছে না, এমনকি কোনো শব্দও নেই। ওইদিকে তাকান। সিরিল আঙুল তুলে দেখালো। সদ্য ত্যাগ করা বিষটা রয়েছে রাস্তার একপাশে। তার আয়তন এবং পরিমাণ দেখে বুঝতে অসুবিধা হয় না যে এই পথ দিয়ে হাতি গেছে। আমরা আর একটু হলেই ওদের সামনে গিয়ে পড়তাম। তাহলে আর দেখতে হতো না, খুব জোর বেঁচে গেছি। তাহলে যাব কিভাবে? আর কোনো রাস্তা আছে? আছে। হাতি বেরিয়েছে বলেই সেই রাস্তায় যাওয়া যায়। তার আগে চলুন সাবধানে গিয়ে সন্দেহটাকে মিটিয়ে আসি। সিরিলের সঙ্গে খুব আস্তে সাইকেল চালাতে লাগলো অনিমেষ। যে কোনো মুহূর্তে দিক পরিবর্তনের জন্য দুজনেই তৈরি। রাস্তার বাঁকে এসে ওরা আরো ধীর হলো। তারপরে দুজনে একসঙ্গে দাঁড়িয়ে গেল। সামনেই মেছুয়া পুল। পুলটার গায়ে ছোট ছোট কালো টিন নড়ছে। অন্তত গোটা কুড়ি হবে। অনিমেষের মনে হলো চাপ চাপ অন্ধকার রাস্তাটাকে ঢেকে দিয়েছে। নিঃশব্দে সরে এলো ওরা। একটু পিছু হটে জঙ্গলের মধ্যে ঢুকে পড়ল। জিপ যাওয়া আসার জন্য ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে এই কাঁচা পথগুলো তৈরি করা হয়েছে। দুপাশে ঘন জঙ্গলের গায়ের গন্ধ টের পাচ্ছিল অনিমেষ। অবিরাম শিশির পড়ছে এখানে। সিরিল বলল, অন্য সময় হলে ভয় পেতাম এই রাস্তায় যেতে, কিন্তু হাতি বেরিয়েছে যখন, তখন মাইল দুয়েকের মধ্যে কোনো বন্যজন্তু থাকবে না। একটু ঘুর হবে, তবু এছাড়া উপায় কি? বন্যজন্তু? এখানে এখনো বাঘ আছে নাকি? মাঝে মাঝে আসে যায়, কখন থাকে বলা যায় না। অনিমেষ প্রায় আধ ঘন্টা প্যাডেল ঘুরিয়ে জঙ্গল থেকে বেরিয়ে এলো। সামনে ধান ক্ষেত। সাইকেল চালানো যাবে না। ওরা হাত করে হেঁটে এলো, তারপরেই নদী। মেঝুয়া পুলের তলা দিয়ে যেটা বয়ে এসেছে সেটা এখানে বেশ চওড়া। সেদিকে তাকিয়ে সিরিল বলল, এক কাজ করুন, আপনি এখানে থাকুন, আমি ওকে ডেকে নিয়ে আসছি। সাইকেল মাটিতে রেখে সে প্যান্ট গোটাচ্ছিল। অনিমেষ বলল, আমার যেতে কোনো অসুবিধা হবে না, চলুন। না, ঝুঁকি নিয়ে কি লাভ? ঝুঁকি? আপনি কি আমাকে খুব বাবু ভাবছেন? একটু উষ্ণ হলো অনিমেষ। না না, আমি আপনার কথা বলছি না। দুজনে যদি যাই, তাহলে এসে হয়তো দেখবো এই সাইকেল দুটোই নেই। কিছু তো বিশ্বাস নেই। যত রাতই হোক, কেউ হয়তো কোনো কারণে বাইরে এসে দেখলো লোকজন নেই আর এ দুটো পড়ে আছে, সে কি হাত গুটিয়ে থাকবে? তাহলে তো নিয়ে গেলেই হয়। পারবেন না। স্রোত কিরকম দেখতে পাচ্ছেন? আমি আসছি। সিরিল জলে নেমে গেল। স্রোত যে খুব জোরদার তা বোঝা যাচ্ছিল। অনেকবার হোঁচট খেয়ে অনেকটা পিছু হটে ওকে ওপারে উঠতে হলো। তারপর প্রায় দৌড়ে মিলিয়ে গেল সে। মিনিট 15 অপেক্ষা করতে হলো অনিমেষকে। ঠান্ডায় জমে যাওয়ার অবস্থা তার। হাত পা নেড়ে শরীর গরম করার চেষ্টা করে যাচ্ছে সে সমানে। দৃশ্যটা ভাবতেই হাসি পেল। এই নির্জন রাতের ফাঁকা মাঠে একটা লোক পাগলের মতো নাচছে একা একা। কেউ দেখছে না জানলে আমাদের লজ্জাবোধ অনেক কমে যায়। আবছা অন্ধকারে অনিমেষ ওদের দেখতে পেল।
খুব দ্রুত দুটো মানুষ আসছে। ওরা অনেকটা এগিয়ে জলে নেমে স্রোতের টানে টানে নদী পার হয়ে ওপারে এলো। সাইকেল ছেড়ে অনিমেষ এগিয়ে গিয়ে দেখলো ঠান্ডা জল থেকে উঠে এসে ওরা ঠক ঠক করে কাঁপছে। সেই অবস্থায় প্যান্ট ঠিক করতে করতে সিরিল হাসলো। বেশি দেরি হয়নি তো? না না, ঠিক আছে। ওকে আপনি চেনেন? অনিমেষ দেখলো ওর সঙ্গের মানুষটি মুখ টিপে হাসছেন। বয়স হয়েছে কিন্তু শরীর খুব মজবুত। কিছুক্ষণ মুখের দিকে তাকিয়ে অনিমেষ হাত বাড়িয়ে দিল। কেমন আছেন? চলছে। আমাকে চিনতে পেরেছেন মনে হচ্ছে। নিশ্চয়ই। আমি কিন্তু খবরটা পেয়ে খুব অবাক হয়ে গিয়েছিলাম। সন্দেহ ছিল আপনি আমায় চিনতে পারবেন না। অনেক বছর আগে সামান্য সময়ের জন্য আমাদের দেখা হয়েছিল। হ্যাঁ, সেদিন আমরা আত্মরক্ষার জন্য চা বাগানের ভেতরে গিয়ে লুকিয়েছিলাম। কিন্তু সিরিল একবারও আপনার নাম বলেনি। এটুকু সাসপেন্স রাখা হয়েছিল। দেখছিলাম আপনার স্মৃতিশক্তি কেমন। আপনি এখানে আছেন মহিবাবু জানেন না নিশ্চয়ই। না। জুলিয়েন বললেন, চলুন এই ঠান্ডায় না দাঁড়িয়ে কোথাও বসে কথা বলা যাক। ঠান্ডাটা খুব পড়েছে আজ। এখানে বসার জায়গা আছে? আছে, আমার সঙ্গে আসুন। জুলিয়েনের পেছনে ওরা সাইকেল নিয়ে হাঁটছিল। যেতে যেতে জুলিয়েন বললেন, আপনি এখানে এসেছেন খবর পেয়েছিলাম, কিন্তু দিন দুপুরে আপনার সঙ্গে দেখা করতে গেলে আপনার গোপনীয়তা থাকতো না, তাই এই ব্যবস্থা। আপনি একটু বেশিই ভয় পেয়েছেন মনে হচ্ছে। মোটেই না, আমার উপর ভালো নজর রাখা হয়েছে। কথা বলতে বলতে ওরা একটা বসতি এলাকায় চলে এসেছিল। জঙ্গলের পাশে কয়েক ঘর মানুষের অস্থায়ী ডেরা এটা। তারই একটি দরজায় গিয়ে জুলিয়েন টোকা দিলেন। কোনো সাড়া এলো না। কয়েকবার নিষ্ফল চেষ্টা করে বল প্রয়োগ করলেন জুলিয়েন। মাটির ঘর, ছেঁচার বেড়ার দরজা অল্পেই খুলে গেল। জুলিয়েন মদেশিয়াদের ভাষায় জিজ্ঞাসা করলেন, বুধু আছিস? এবার একটি স্ত্রীকণ্ঠ কথা বলল, ঘুম জড়ানো বিরক্তি। জুলিয়েন নিজের পরিচয় দিতেই একটা ঢিবড়ি জ্বলে উঠল। জুলিয়েন আবার প্রশ্ন করতে জানা গেল বুধুয়া ঘরে নেই। জুলিয়েন ওদের ভেতরে আসতে ইঙ্গিত করলেন। অনিমেষ সাইকেল বাইরে রাখছিল, কিন্তু সিরিল তাকে নিষেধ করলো। বাইরে থেকে দেখলে যে কেউ সন্দেহ করবে। অনিমেষ ভেতরে ঢুকে দেখল ঘরটা নেহাত ছোট নয়। বাইরের আকাশের নিচ থেকে এ ঘরে এসে খুব আরাম লাগলো তার। অনিমেষ দেখল এ ঘরের বাসিন্দাদের অবস্থা অত্যন্ত জীর্ণ। আসবাব বলে কিছু নেই। বাঁশের খাটিয়ার ওপর একটা তেল চিরকুটে বিছানায় নিশ্চয়ই ওই স্ত্রীলোকটি এতক্ষণ শুয়েছিল। একটি কালো শিশু এখনো সেখানে ঘুমিয়ে। স্ত্রীলোকটি মধ্যবয়সী এবং বাঁ চোখের উপর বড় আব আছে। ওদের দিকে ফ্যাল করে তাকাচ্ছিল সে। জুলিয়ান বললেন, তুই শুয়ে পড়, আমরা এখানে বসে একটু কথা বলে চলে যাব। স্ত্রীলোকটি ঘাড় নেড়ে আবার খাটিয়ায় ফিরে গেল। তারপর সেখান থেকে একটা ময়লা কাপড় তুলে এনে মাটিতে বিছিয়ে দিল। জুলিয়ান জিজ্ঞাসা করলেন, বুধুয়া কি এখন রোজ রাত্রে বের হচ্ছে? নীরবে ঘাড় নেড়ে স্ত্রীলোকটি খাটিয়ায় ফিরে যেতেই বাচ্চাটা কোঁকিয়ে উঠল। আর সঙ্গে সঙ্গে স্ত্রীলোকটি বুকের আঁচল সরিয়ে তার মুখে স্তন গুজে দিল কোলে তুলে নিয়ে। চোখ সরিয়ে নিতে গিয়ে অনিমেষের খেয়াল হলো এই শীতেও ওদের শরীরে কোনো গরম জামা কাপড় নেই। ওরা তিনজনে কাপড়টার উপর বসতেই টের পেল মাটি থেকে ঠান্ডা উঠছে। জুলিয়ান বললেন, এই পরিবারটি চা বাগানের কর্মী ছিল। বুধুয়া লোকটা খুব রকচটা। বছর তিনেক আগে স্ট্রাইকের সময় ম্যানেজারের কুঠিরে ঢিল ছোটার অপরাধে ওর চাকরি যায়। অনিমেষ জিজ্ঞাসা করলো, প্রমাণ করলো কি করে? খুব সহজেই। গুদাম থেকে যখন কাজ করে বের হচ্ছে তখন ওর থলিতে কিছু চা প্যাকেট ভরে দেওয়া হয়েছিল। বেচারা তা জানতো না। গেটে ধরা পড়ে চুরির অপরাধেই চাকরিটা গেল। আসল রাগটা এখানে অন্যভাবে মেটানো হয়। ইউনিয়ন থেকে কিছু করা হয়নি? না, আমরা আজ এই ইউনিয়ন থেকে সরে দাঁড়িয়েছি। আমাদের জন্য ওরা ফালতু ঝামেলায় জড়াবে কেন? আর প্রমাণ তো হাতে নাতেই পেয়েছিল। 6 মাসের মধ্যে ওকে কোয়ার্টার ছেড়ে এখানে চলে আসতে হলো। ব্যবস্থা তো দেখতে পাচ্ছেন। কাজকর্ম পাচ্ছে না অথচ পেট মানবে না। রোজ রাত্রে শেষ পর্যন্ত সহজ উপায়টা বেছে নিয়েছে। মানে? চুরি যেদিন ধরা পড়বে এরা ভেসে যাবে। আপনারা কিছু করছেন না কেন? জুলিয়ান বড় বড় চোখ মেলে অনিমেষকে দেখলেন, তারপর বললেন, আমাদের হাত পাগুলো খুব ছোট অনিমেষবাবু। আর এরকম বুধহা তো সারা দেশে ছড়িয়ে যাচ্ছে। আপনি কজনের জন্য করতে পারেন? এই সময় সিরিল কথা বলল। জুলিয়ান এখন সাসপেনশনে আছেন। অনিমেষ অবাক হলো।
এতক্ষণ লোকটির সঙ্গে কথা বলে এই বিপদের একটুও আঁচ পায়নি সে। স্বর্গছেরা শ্রমিক নেতা জুলিয়ানের সেই চেহারাটা এখন সে স্পষ্ট মনে করতে পারে। কুলিদের বিক্ষোভ থেকে বাঁচতে ছোট মা আর বাবার সঙ্গে সে চা বাগানের ভেতরে আশ্রয় নিয়েছিল। সেখান থেকে বেরিয়ে এই জুলিয়ানের মুখোমুখি হয়েছিল। খুব ভদ্র ব্যবহার করেছিল সেদিন জুলিয়ান। মিশনারি স্কুলে পড়ে আসা এই মদেশিয়া যুবকটির প্রতি আকৃষ্ট হয়েছিল সেদিন অনিমেষ। তখন তো সবাই এর কথা মানত, আর আজ তো একদম অন্য কথা শুনছে সে। জুলিয়ান বললেন, কলকাতার খবর বলুন। অনিমেষ একটু একটু করে প্রস্তাবিত দেশব্যাপী আন্দোলনের কথা বলল জুলিয়ানকে। এবার সংগ্রাম মুখোমুখি, শ্রমিক চাই। ভারতবর্ষের মানুষের মেরুদণ্ডটি ফিরিয়ে আনার জন্য একটা ব্যাপক চেষ্টা করতে হবে। জুলিয়ান বললেন, এসব কথা আমরা জানি অনিমেষবাবু, কিন্তু এখানে অবিলম্বে সংগঠন করা দরকার। আপনারা কবে নাগাদ মুখোমুখি হওয়ার কথা ভাবছেন? সামনের মাসে বোলপুর থেকে ঘুরে এসে বলতে পারবো। জুলিয়ান বললেন, ব্যাপারটা এখন আর গোপন নেই, তবে মজার ব্যাপার হলো যে শুনছে সে বিশ্বাস করছে না। পুলিশকে আমার ভয় নেই, কিন্তু সক্রিয় হয়ে উঠে কেউ কিছু করলে সব প্রথম বাধা দেবে অন্য পার্টির লোকজন। বিপদটা এখানেই। আমরা যদি সবাই একসঙ্গে কাজ করতে পারতাম, তাহলে একদিনে দেশের বুর্জোয়া ক্যাপিটালিস্টদের সমুদ্রে ছুঁড়ে ফেলে দেওয়া যেত, কিন্তু তা হওয়ার নয়। অনিমেষ বলল, আপনার সঙ্গে আমার নিয়মিত যোগাযোগ থাকা দরকার। কিভাবে হবে? জুলিয়ান বললেন, এই ঘরে, এখানে দেখা হওয়া দুজনের পক্ষেই মঙ্গল। অনিমেষ বলল, প্রত্যেকটা চা বাগানে স্কোয়াড তৈরি করতে হবে, খুব নির্ভরযোগ্য ছেলেকে ব্যাপারটা বোঝাতে হবে। জুলিয়ান বললেন, কি ধরনের অ্যাকশন এখানে করার কথা ভাবছেন? দেখুন, কৃষকরা জোরদারের কাছ থেকে জমি দখল করবে। এটা করতে তারা স্বভাবতই উত্তেজিত হবে, কিন্তু আমরা শ্রমিকদের বলতে পারি না যে তোমরা চা বাগান দখল করো। ফ্যাক্টরি দখল করে 7 দিনও তারা চালাতে পারবে না। তাদের ব্যক্তিগতভাবে উত্তেজিত করে কিছু করা যাচ্ছে না, কিন্তু এমন কাজ করতে হবে যাতে সাধারণ মানুষ চমকে যায়, প্রত্যেকের অন্ধ বিশ্বাসের ভিত যেন নড়ে যায়। কাজগুলো করতে হবে জনসাধারণের স্বার্থবিরোধী মানুষের বিপক্ষে। ফলে পুলিশ যদি অ্যাকশনে নামে, তাহলে আমরা সাধারণ মানুষের সমর্থন পাবো। একসময় তারা এগিয়ে আসবে, পাশে এসে দাঁড়াবে। সিরিল হঠাৎ উত্তেজিত গলায় বলল, তাহলে পানিরামের গদি লুট করলে হয়। শালা রক্তচোষা। এই বাগানের অনেক মানুষ ওর কাছে ধার নিয়ে মাথা বিকিয়ে আছে। সুদ দিতে দিতে সবার মাইনে খতম হয়ে যায়। অনিমেষ বলল, পানিরামের তো ভাটিখানা ছিল। জুলিয়ান বললেন, এখনো আছে। টাকার পাহাড়ে বসে আছে লোকটা। এই চা বাগানের মানুষগুলোকে কিনে রেখেছে। ওর গাড়িতে টাকা থাকে? থাকে। সোমবার সকালে ব্যাংকে যায় ওর গাড়ি। আমাদের এখন প্রচুর টাকা দরকার। জুলিয়ান বললেন, সিরিল ঠিক বলেছে। সাধারণ মানুষের ধারণা পানিরাম শয়তানের চেয়েও শক্তিশালী। পুলিশ ওর কেনা। সেই পানিরামকে যদি লুট করা যায়, তাহলে লোকে ধাক্কা খাবে, সাহস পাবে। অনিমেষ বলল, কিন্তু সাধারণ মানুষকে বুঝতে দিতে হবে এটা কজন সাধারণ ডাকাতের কাজ নয়। সারা দেশ জুড়ে আগামীকালের বিপ্লবের পরিপ্রেক্ষিতে সাধারণ মানুষের একটা প্রতিবাদ। অ্যাকশনের সময় এসব কথা সেখানে লিখে আসতে হবে। কিন্তু পানিরামের বন্দুক আছে। সিরিল বলল, ও তো বাধা দেবেই। বাধা দিলে জোর খাটাতে হবে। অনিমেষ খুব শান্ত গলায় বলল, যদি কোনো উপায় না থাকে, তাহলে পানিরামকে সরিয়ে ফেলতে হবে। সঙ্গে সঙ্গে জুলিয়ান আর সিরিল অনিমেষের দিকে তাকালো। জুলিয়ান সম্মতির মাথা নাড়ল, তারপর বললেন, ঠিকই বলেছেন। একজন রক্তচোষাকে মেরে ফেললে আরো 10টা ভয় পেয়ে যাবে। এই লোকটাকে চা বাগানের সমস্ত শ্রমিক দুবেলা মেরে ফেলার কথা ভাবে, কিন্তু আমাদের এই গরিব মানুষের বুকে অসহায়তা ছাড়া আর কিছু নেই। ওরা শুধু কল্পনা করতেই পারে, কিন্তু কেউ যদি ওদের করতে না পারা কাজটা করে দেখায়, তাহলে সে ওদের আপনজন হয়ে যাবেই। আপনি ঠিক বলেছেন। অনিমেষ জুলিয়ানের এই ব্যাখ্যায় খুব খুশি হলো। সে বলল, কিন্তু পানিরামের মতন মানুষ খুন হলে যে পুলিশ তৎপরতা শুরু করবে, তা সামলাতে আমাদের প্রস্তুত থাকতে হবে। জুলিয়ান হেসে দুটো হাত ছড়িয়ে দিলেন। আমাদের চারপাশে এত জঙ্গল, পুলিশের ক্ষমতা কি খুঁজে বের করবে সেখান থেকে? আর থানাগুলো এত দূরে দূরে যে পুলিশ আসার আগেই আমরা খবর পেয়ে যাব। কিন্তু আসল ব্যাপারটার কথা কি ভাবছেন? অনিমেষ বলল, কি ব্যাপার, অ্যাকশন স্কোয়াড তৈরি করা? জুলিয়ান মাথা নাড়লেন। না, ওতে আমাদের খুব কষ্ট হবে, কারণ এই সমাজ ব্যবস্থার প্রতি বিরক্ত ছেলের অভাব নেই এদেশে। আর যৌবনে মানুষ এরকম কাজ করার জন্য সবসময় উত্তেজিত হয়। আমি সে কথা ভাবছি না, আমি অস্ত্রের কথা ভাবছি। এসব কাজ তো আর ছুরি কাটারি নিয়ে হয় না।
আমাদের প্রচুর অস্ত্র দরকার। অনিমেষ বলল, ব্যাপারটা নিয়ে ভাবনা চিন্তা হচ্ছে, কিন্তু অস্ত্র তো আর এমনি এমনি পাওয়া যাবে না, সেগুলো কিনতে হবে আর তার জন্য টাকা দরকার। পানিরামকে মেরে বা ভয় দেখিয়ে সেই টাকা আমাদের পেতে হবে। একটা পানিরাম খুন হলে দেখবেন অন্য পানিরামরা ভয়েই টাকা দিয়ে দেবে। সিরিল বলল, আর একটা সহজ উপায় আছে। জুলিয়ান জিজ্ঞাসা করলেন, কি উপায়? সব চা বাগানের সাহেব, কন্ট্রাক্টর বাবু আর বড় ব্যবসায়ীদের কাছে বন্দুক, পিস্তল, রাইফেল আছে। আমরা যদি সেগুলো গায়ের জোরে ছিনিয়ে নিয়ে আসি, তাহলে আমাদের অনেক অস্ত্র হয়ে যাবে। সিরিল একটা উপায় বার করতে পেরেছে বলে খুশিতে হাসল। অনিমেষ বলল, মন্দ বলেননি, প্রথম দিকটাই আমরা এইভাবেই চালাতে পারি। তাহলে ডুয়ার্সে কার কার কাছে আগ্নেয়াস্ত্র আছে তার একটা লিস্ট করা দরকার, তাই না? খুব সহজ, সদরের সরকারি অফিসে ওই লিস্ট আছে। অনিমেষ বলল, তাহলে আমরা তৈরি হই। তবে আমি বোলপুর থেকে ফিরে এসে কাজ আরম্ভ করলেই ভালো হয়। জুলিয়ান বললেন, ঠিক আছে, এখন আপনি কি করবেন? আপার ডুয়ার্সে যেতে হবে। ওদিকে আপনার জানাশোনা কেউ আছে? নিশ্চয়ই, আপনি কবে যাবেন? ধরুন কালকেই। জুলিয়ান কিছুক্ষণ চিন্তা করলেন, তারপর হেসে বললেন, আপনার সাহস আছে, এভাবে একা একা ঘুরছেন। যদি সঠিক মানুষের সঙ্গে যোগাযোগ না হয় তাহলে বিপদে পড়তে পারেন। ঠিক আছে, আমি আপনার সঙ্গে যাব। আপনি যাবেন? অনিমেষ বিস্মিত। বাড়ির লোকজন? ছাড়তেই হবে যখন, তখন একটু আগেই ছাড়ি। অবশ্য এখনই কাউকে কিছু বলছি না। জুলিয়ান কথা শেষ করতেই অনিমেষ হাত বাড়ালো। ওরা যখন খুব আন্তরিক করমর্দন করছে ঠিক তখনই দরজাটা ধীরে ধীরে ফাঁক হলো। ওরা তিনজনেই ঘাড় ঘুরোতেই একটা মুখ উকি দিয়ে সরে যাচ্ছিল। জুলিয়ান ডাকলেন, বুধুয়া। কিছুক্ষণ চুপচাপ, তারপর একটি মানুষ আরশোলার মতন হেঁটে এলো ভেতরে। অনিমেষ দেখল লোকটার কপাল থেকে রক্ত বের হচ্ছে, হাতে একটা বোঁচকা। এই লোকটাই চুরি করতে গিয়েছিল। জুলিয়ান জিজ্ঞাসা করলেন, মাথা ফাটলো কি করে? বধূয়া মুখ নিচু করল। জুলিয়ান উঠে ক্ষতটা পরীক্ষা করে বললেন, তেমন কিছু নয়। বিষলক্করণী পাতার রস লাগিয়ে নে, আর এই ব্যবসা ছাড়তে হবে। খুব নিরীহ গলায় লোকটা বলল, খাবো কি? জুলিয়ান এবং অনিমেষ পরস্পরের দিকে তাকালো। সিরিল জিজ্ঞাসা করল, আজকাল সর্বনাশ করলে? সঙ্গে সঙ্গে হাসল বধূয়া। সর্বনাশ আর কোথায় করতে পারলাম? পানিরামের ঘরে গিয়েছিলাম আজ, দুটো থালা নিয়ে এসেছি। নামটা উচ্চারণ করা মাত্র অনিমেষরা চমকে উঠল। ওরা খোলা আকাশের নিচে বেরিয়ে এলো। কিছুক্ষণ হেঁটে জুলিয়ান বিদায় নেওয়ার জন্য দাঁড়ালেন। অনিমেষ বলল, এসব চুরি ছেঁচড়ামি তো ওদের গায়ে হয়ে গেছে, এবার আমাদের ডাকাতি করতে হবে। আমার এই অডিও বুকটি এতক্ষণ ধরে শোনার জন্য থ্যাংক ইউ সো মাচ। আমার এই অডিও বুকটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর এইরকমই অনেক অডিও বুক শোনার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর পাশের যে বেল আইকনটা আছে ওটাও প্রেস করে দিও, যাতে এর পরের অডিও বুকগুলোর নোটিফিকেশন তোমরা পাও। তাহলে আজ এই পর্যন্তই। পরের পার্টটা খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। আজকের মতন বিদায়।